রিফর্ম আওয়ামী লীগের একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে এবং রিফর্ম আওয়ামী লীগের এই প্রস্তাবটা শেখ হাসিনা মেনে নিচ্ছে না। যখনই তাকে এই প্রস্তাবটা দেয়া হয় তিনি তখন হঠাৎ করেই বলে বসেন যে আমি আসবো। শোনা গেছে যে শেখ হাসিনা দেশে আসছেন, এটা শুনে আপনারা ভয় পেয়েছেন। ইসলামী ছাত্র শিবির ভয় পেয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করেছে, প্রোটেকশন মূলক গ্রহণ করেছে, পাসপোর্ট ভিসা এগুলো লাগানো হয়েছে। আওয়ামী লীগের প্রতি ছাত্র শিবিরের বর্তমান অবস্থানটা কি? আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগে যেরকম ছিলাম সে একই অবস্থানের মধ্যেই আছি। আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে আমার মনে হয় না আর আছে। তারা আর কোনো পলিটিক্যাল সংগঠন না, তারা একটা সন্ত্রাসী সশস্ত্র সংগঠনের রূপ নিয়েছিল। সুতরাং সন্ত্রাসী সশস্ত্র সংগঠনের বাংলাদেশের রাজনীতি করার ক্ষেত্রে সরকারিভাবে এখন তাদের আইনের মুখোমুখি করা হয়েছে এবং বিচারের মুখোমুখি করে সরকারিভাবেই এর ব্যাপারে পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে এবং এর পূর্ণ সমর্থন ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আছে। সাদ্দাম, তাহলে এ ব্যাপারে আওয়ামী লীগের রাজনীতি করার কি কোনো সুযোগ আছে বা আগে কোনো শর্ত পূরণ করতে হবে কিনা যদি আওয়ামী লীগকে ফিরে আসতে হয়? দেখেন, রাজনৈতিক দলগুলোর ব্যাপার এবং আওয়ামী লীগের ব্যাপার। তবে আমাদের মূল কথাটা হচ্ছে যে গণহত্যা তারা চালিয়েছে এবং দীর্ঘ 15 বছর যে ধরনের গুম খুন হত্যাযজ্ঞ আয়নাঘরের রাজনীতি তারা করেছে, এটা আর কোনো রাজনৈতিক দল হিসেবে সে আর ফাংশন করে না। জনগণের ভোটাধিকার নষ্ট করছে। আমি আওয়ামী লীগের আমলে একটা বারও ভোট দিতে পারি নাই। আমাদের দেশের যে বেসিক নর্মস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সেই জনগণের অধিকার ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে। তারা বাংলাদেশে আর রাজনীতি করার কোন ফরম্যাটে করবে সেটা তারা চিন্তা করবে, কিন্তু আমার মনে হয় না যে আওয়ামী লীগের নামে তাদের বিচার হওয়ার আগে কোনো ধরনের সুযোগ তাদের আর আছে এবং সে ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। আইসিটি থেকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল মামলাগুলো দেখছে, বিচার হবে, আমরা দেখতে পাবো। যদি সেটা কাঙ্ক্ষিত পর্যায়ে না হয় প্রতিবাদ জানাবো, কথা বলবো, আমরা রাজপথে থাকবো আমরা। আচ্ছা, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আমরা এগুলা আমরা খুব বেশি মানে যে দলের নেত্রী পালিয়ে চলে যায় নেতা কর্মীকে ফেলে রেখে এবং যাওয়ার সময় তার কোর লোকদেরকে বলার সময় পায় না, তারা জেলখানায় আছে এখন পর্যন্ত, সেই নেত্রী আবার বাংলাদেশে ফেরত আসবে, এগুলো পাগলের প্রলাপ। তিনি এটা করেন আমি শুনতে পেয়েছি রিফর্ম আওয়ামী লীগের একটা চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে এবং রিফর্ম আওয়ামী লীগের এই প্রস্তাবটা শেখ হাসিনা মেনে নিচ্ছে না। যখনই তাকে এই প্রস্তাবটা দেয়া হয় তিনি তখন হঠাৎ করেই বলে বসেন যে আমি আসবো। একটা ভিডিও ফুটেজ অনলাইনে একটা অডিও এটা ছেড়ে দেয়া হয় এবং সাময়িকভাবে কিছু চাঙ্গা করা, কিছু টাকা পয়সা দিয়ে 2-4 জনকে দিয়ে কিছু মিছিল মিটিং করানো, এর বাইরে আওয়ামী লীগের আর খুব বেশি করার সুযোগ আছে বলে আমার মনে হয় না। কারণ তার অধিকাংশ নেতারাই হচ্ছে পলাতক অবস্থায় রয়েছে, যাদের বর্তমানে জনগণ অ্যাকসেপ্ট করছে না এবং যদি সে দেশে আসতে চায় আমরাও তো ওয়েলকাম জানাই, আসুক, বিচারের মুখোমুখি তাকে হতে হবে। বিদেশে থাকাটা তার জন্য সমীচীন নয়, দেশে থেকে বিচারের মুখোমুখি হলে সেটাই বরং তার জন্য ভালো হবে। সে আসলে জনগণ ওয়েলকাম জানাবে তাকে। এই যে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন তারা বলতেছেন যে যখনই শোনা গেছে যে শেখ হাসিনা দেশে আসছেন, এটা শুনে আপনারা ভয় পেয়েছেন। হ্যাঁ, এই ব্যাপারে আপনার বক্তব্যটা শুনতে চাচ্ছিলাম, এই জবাবটা আপনি কিভাবে দিতে চাচ্ছেন? এটা তো তাদের মন্তব্য। ইসলামী ছাত্র শিবির ভয় পেয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করেছে, প্রোটেকশন মূলক গ্রহণ করেছে, পাসপোর্ট ভিসা এগুলো লাগানো হয়েছে, এরকম কোনো কিছুই আমাদের পক্ষ থেকে করা হয়নি। এবং বাংলাদেশে আমাদেরকে নির্যাতন করার পরে, জুলুম করার পরে, গুম করার পরে আমরা বাংলাদেশেই ছিলাম, আমরা পালিয়ে যাই নাই দেশ থেকে। জামাত ইসলামের বা ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী মিন্টুকে ফাঁসি দেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার যখন করা হয়েছে তার আগে মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকেও গ্রেপ্তার করা হয়েছিল। তখন তিনি ব্যবসায়িক কাজে দেশের বাইরে অবস্থান করছিলেন। তাকে বারবার বলা হয়েছিল যে তুমি দেশে এসো না, আসলে তোমাকেও গ্রেপ্তার করা হবে। মীর কাসেম আলী মিন্টু ভাই প্রত্যুত্তর দিয়েছেন আমি তো কোনো অন্যায় করি নাই, যদি আমার শহীদি মৃত্যু কামনা থাকে, শহীদি মৃত্যু আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে, আমি দেশে গেলে আইনের মুখোমুখি হয়েই আমরা সেটা ফেস করব। ইসলামী ছাত্র শিবিরের ক্যারেক্টার হচ্ছে এরকম। দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ হয়েছে কামারুজ্জামান ভাই। আমাদের কেন্দ্রীয় সভাপতিদেরকে দীর্ঘদিন ধরে সকল কেন্দ্রীয় সভাপতি সাবেক যারা ছিল এরা 100, 150, 50, 80 এরকম মামলার আসামি, রিমান্ড খেটেছে বছরের পর বছর, দিনের পর দিন আমাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আমরা দেশ থেকে কেউ যায় নাই, সাবেক কেন্দ্রীয় সভাপতি সবাই দেশেই আছেন এবং দেশে থেকেই আমরা এগুলো মোকাবেলা করতে অভ্যস্ত। সুতরাং আওয়ামী লীগের এই উসফাস যা করতেছে এবং ভয় পেয়েছে, এগুলো তাদের বসা ন্যারেটিভ, এগুলো ইসলামী ছাত্র শিবির খুব বেশি আমলে নিচ্ছে না। জুলাই আন্দোলনের অন্যতম অংশজন হিসেবে আপনি তরুণদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন? নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করা দরকার।
বিশেষ করে আমাদের দেশের এখন সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এবং এইটা 2030 সাল পর্যন্ত চলবে, যেখানে বাংলাদেশে 70% মানুষ হবে কর্মক্ষম। এরপর থেকে এটা ডিক্লাইন হতে থাকবে, ফল করতে থাকবে। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পৃথিবীর যে দেশই পেয়েছে, উন্নত সকল দেশটাকে কাজে লাগিয়েছে। এবং চায়নার কথা বলেন, সিঙ্গাপুরের কথা বলেন, হংকং এর কথা বলেন, তাইওয়ানের কথা বলেন, স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক অঞ্চলের দেশ, ইভেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ক্ষত বিক্ষত জার্মানি, জাপান ঘুরে দাঁড়িয়েছে, বিশ্বের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। এটার মূল কারণটাই ছিল ওই দেশগুলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা যে 15-20 বছর তারা পেয়েছে, সেটাকে কাজে লাগিয়েছে। বাংলাদেশে সেই সুযোগটা 2006 সাল থেকে শুরু হয়েছে। বাংলাদেশের যুবকদেরকে কর্মক্ষম গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। ইসলামী ছাত্র শিবির মনে করে শুধুমাত্র কর্মক্ষম এবং একাডেমিক্যালি সলভেন্ট করলে একটা মানুষ মানুষ হয়ে ওঠে না, তাকে নৈতিকভাবেও গড়ে তোলা দরকার। ইসলামী ছাত্র শিবির সেই জায়গাতে গুরুত্ব দিচ্ছে এবং প্রত্যেকটা যুবককে সফট স্কিল, হার্ড স্কিলে ডেভেলপমেন্ট করা, একাডেমিয়ার আমূল পরিবর্তন করা, এই জায়গাগুলোতেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং যুব সমাজকে সেই দিকে, দেশকে ভালোবেসে এগিয়ে আসতে হবে, নিজেকে গড়ে উঠতে হবে, গড়ে তুলতে হবে, দেশকে ওন করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো, দেশের সিনারিওটা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ, আগামীর যুব সমাজ পরিবর্তন করে দিতে পারবে ইনশাআল্লাহ। বর্তমানে যদি বলে থাকি যে বাংলাদেশের সমাজকে নষ্ট করার জন্য সবচেয়ে কোন 3টি বিষয়কে আপনি দায়ী করবেন? প্রথমত হচ্ছে মাদকাসক্তি, মারাত্মক একটা সমস্যা দেখা দিয়েছে। দ্বিতীয় বিষয় বলবো আমাদের দেশের করাপ্টেড যে সিস্টেম, এই সিস্টেমগুলো মানুষকে ভালো থাকতে দিচ্ছে না। তৃতীয় হচ্ছে এডুকেশন সিস্টেমটা কোনোভাবেই ফাংশনাল না আমাদের দেশে, ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কোনো এডুকেশন সিস্টেম বা মোরাল ওরিয়েন্টেড কোনো এডুকেশন সিস্টেম না। এই জায়গাগুলো রিফরমেশন দরকার।